স্বাগতম জানাচ্ছি। আজকের প্রশ্নটি হচ্ছে চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট পাংচুয়েশন। কোন সেন্টেন্সের মধ্যে সঠিকভাবে বিরাম চিহ্ন দেওয়া হয়েছে? দুইটা কমা আছে, একটা কমা আছে। কমার ব্যবহারটা আমরা দেখব, কোনটার মধ্যে সঠিক এবং কেন সঠিক। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2019-20 সেশনে আসছিল। এটা সম্পর্কে জানতে গেলে আমরা ক্লজ সম্পর্কে একটু আলোচনা করব। ক্লোজ আলোচনা করার পরে এটা সম্পর্কে জানবো। ক্লোজ মানে কি? বাক্যাংশ। এটাকে আমরা দুই ভাগে এখন ভাগ করব। একটা হচ্ছে ডিফাইনিং ক্লজ, আর একটা হচ্ছে নন ডিফাইনিং ক্লজ। এটা আইডেন্টিটি বোঝায়, আইডেন্টিটি। আর এটা কি করে? এটা ডেসক্রিপশন প্রকাশ করে, শুধু বর্ণনা প্রকাশ করে। ডিফাইনিং ক্লজ, নন ডিফাইনিং ক্লজ এগুলি মনে রাখতে হবে, কিন্তু এগুলি কিন্তু অনেক সময় টার্ম আকারে আসে, চারটা অপশনের মধ্যে একটা হয়। এটা মনে রাখতে হবে। শুধু গ্রামারটা শুধু নিয়ে থাকলে হবে না, গ্রামার তো প্রিলিমিনারি থিংস। এখন এটা সম্পর্কে ধারণা রাখার পাশাপাশি রিডিং রাইটিং পার্টে ভালো ধারণা রাখতে হবে। ফার্স্ট পার্ট বইটা আছে, ওইখান থেকে ভোকাব আসে, ওইখান থেকে অনেক প্রশ্ন আসে। বাইরের ওই ভোকাবগুলি না পড়ে ভোকাবুলারি যদি আমরা ফার্স্ট পার্ট বই থেকে পড়ি, সেক্ষেত্রে আমাদের অনেক ভালো হবে। যাই হোক, আমরা ডিফাইনিং নন ডিফাইনিং ক্লজটা আমরা আগে বোঝার চেষ্টা করি। দ্য ম্যান ইজ আরো সহজ করি এটা, মাই ব্রাদার ইজ প্রেজেন্ট। প্রেজেন্ট মানে উপস্থিত। আবার দিলাম মাই ব্রাদার ইজ প্রেজেন্ট। এখন এভাবে দিলাম হু ইজ এ ডক্টর, আরেকটা হু ইজ এ ডক্টর। এটার মধ্যে কমা দিলাম, উপরেরটার মধ্যে কমা নাই। তাহলে অর্থটা কি হলো? অর্থটা হচ্ছে উপরেরটা কিন্তু আইডেন্টিটি প্রকাশ করছে। এটা কিন্তু আইডেন্টিটি প্রকাশ করিয়াছে। কিভাবে? মাই ব্রাদার হু ইজ এ ডক্টর। আমার ভাই অনেকেই আছে, আমার ভাই 4-5 জন, একজন ডাক্তার, একজন টিচার, একজন বিজনেসম্যান। এর মধ্যে যে ডক্টর, যে ডাক্তারি করে, সে প্রেজেন্ট মানে কি? সে উপস্থিত, অন্যরা আসে নাই। এখানে আইডেন্টিটি প্রকাশ করছে যে আমার ভাই ডাক্তার, সে আসছে। আর এখানে মাই ব্রাদার, এখানে ভাই আমার একটাই। হু ইজ এ ডক্টর, এটাকে একটা ডেসক্রিপশন। তাইলে এটা ইজ প্রেজেন্ট। এখানে অনেকগুলি ভাইয়ের মধ্যে আইডেন্টিটি প্রকাশ করছে, যে ভাই ডাক্তার সেই ভাই আসছে। আর এখানে ভাই একটাই, তার ডেসক্রিপশন হচ্ছে সে একজন ডাক্তার, সে প্রেজেন্ট। তাহলে এটাকে বলা হবে ডিফাইনিং ক্লজ। এই যে অংশটা, এটাকে ডিফাইনিং ক্লজ বলা হবে। আর এটা হচ্ছে নন ডিফাইনিং ক্লজ। এটা কি? এজেন্সিয়াল ইনফরমেশন, এজেন্সিয়াল ক্লজ বলা হয়। এটাকে নন এজেন্সিয়াল ক্লজ বলা হয়। এটাকে আবার অন্যভাবে ডিফাইনিং মানে কি? এজেন্সিয়াল লাগবেই। আর এটা কি? নন ডিফাইনিং মানে কি? নন এজেন্সিয়াল আর কি। এটা দরকার নাই, এটা বাদ দিলেও হয়। তাহলে এটা মনে রাখতে হবে। আমরা নন ডিফাইনিং ক্লজের মধ্যে আমরা এই মডিফায়ারের অংশটাকে আমরা ক্লোজ করে দিই কি দিয়ে? দুইটা কমা দিয়ে। আমরা সাবজেক্টের পরে একটা কমা দিই, আর ভার্বের আগে একটা কমা দিই। এখানে এটা ব্যবহার করা হয়েছে এই চারটার মধ্যে এই নন এজেন্সিয়াল অথবা নন ডিফাইনিং ক্লজের ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখি। আর এর আগে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করি। মাই ফাদার হু ইজ এ ডক্টর ইজ প্রেজেন্ট। যদি আমরা এইভাবে ডিফাইনিং ক্লজ লিখি, মাই ফাদার হু ইজ এ ডক্টর ইজ প্রেজেন্ট, তার মানে আমার বাবা কয়েকটা, আমার অনেকগুলি বাপ আছে, এর মধ্যে যিনি ডাক্তার তিনি কি আসছেন। এটা তো বেত্তমিজি ছাড়া আর কিছু না, এভাবে লেখা যাবে না। এটাকে আমরা যদি এইভাবে লিখি তাহলে এটা অসভ্যতা হয়ে যাবে।
এই জন্য এটাকে কি করা লাগবে, এটাকে নন এজেন্সিয়াল আমরা কমা দিয়ে দিব। এটা লেখা যাবে না, কিন্তু বাবা একটাই থাকে। মা থাকতে পারে দুইটা, সৎমা যদি হয়, পরে যদি বাবা বিয়ে করে সেটা হচ্ছে অন্য কথা, বাবা একটাই। তাইলে মাই ফাদার এটাকে আমরা কমা দিয়ে দিলাম, এখন সেটা কি বৈধ হয়ে গেল, সঠিক হয়ে গেল। এই জন্যই দরকার, এই জন্যই ভালো করে পড়তে হবে, কিন্তু ডিফাইনিং নন ডিফাইনিং পড়তে হবে। যাই হোক, এখন আমরা একটু এগুলো একটু চেক করি কোনটা কি আছে। দেখি, মাই আন্ট আমার আন্টি, হো লিভস ইন সিলেট, এখানে কমাই তো নাই, বাদ। এরপরেরটা দেখি, মাই আন্ট হো লিভস, এখানে একটা কমা, এটাও বাদ। মাই আন্ট হো লিভস ইন সিলেট, কমা তো এখানে থাকার কথা, ভার্বের আগে, ভার্বের আগে। এখানে ভার্বের পরে কেন? ভার্বের পরে তো হবে না, ভার্বের আগে হবে, ভার্বের আগে দিতে হবে, এটাও বাদ। মাই আন্ট, এরপরে মাই আন্ট নাউনের পরে, এই নাউনটার পরে হো এর আগে আছে, ভার্বের আগে আছে, সুতরাং এটা কি রাইট। এখন আমরা উত্তরটাকে চেক করব, উত্তর ঠিক আছে কিনা। একটু উত্তরটাকে চেক করি। হ্যাঁ, উত্তর বি নাম্বার। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে।